একটি ট্রেন, এক ঝাঁক যাত্রী, আর প্রত্যেকের ব্যাগে লুকিয়ে থাকা এক একটা গোপন রহস্য। কেউ যাচ্ছে জীবনের প্রথম প্রেমের প্রস্তাব দিতে, কেউ বা অসুস্থ মায়ের সেবা করতে। গল্পের জাদুকর হুমায়ুন আহমেদের কালজয়ী উপন্যাস কিছুক্ষণ এবার পর্দায়। তবে সাধারণ এই যাত্রার মোড় ঘুরে যায় যখন করিডোর দিয়ে বয়ে নিয়ে যাওয়া হয় এক অদ্ভুত কফিন। কামরার ভেতরে সাদা চুলের এক বৃদ্ধ নিজেকে দাবি করেন দৈত্য হিসেবে। তিনি কি আসলেই কোনো অশুভ শক্তির সংকেত, নাকি কোনো গভীর দর্শনের অংশ? চলুন জেনে নিই 2026 সালের সবচেয়ে আলোচিত সাইকোলজিক্যাল ড্রামা বনলতা এক্সপ্রেসের মুভি এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা দেখি ভার্সিটি পড়ুয়ার লাজুক ছেলে জাফরকে। গলায় মাফলার আর হাতে লাগেজ নিয়ে সে স্টেশনে দাঁড়িয়ে আছে তার বন্ধুর অপেক্ষায়। তারা রাজশাহী যাচ্ছে পরীক্ষা দিতে, তবে জাফরের মূল উদ্দেশ্য তার ব্যাচমেট রুবি। জাফর রুবিকে ভীষণ পছন্দ করলেও মুখ ফুটে বলার সাহস পায় না। ঠিক সেই সময় তার বন্ধু স্টেশনে দৌড়ে এসে পৌঁছায়। দেরি হওয়ায় জাফর কিছুটা বিরক্ত হলেও বন্ধুটি মজা করে বলে, এত বড় লাগেজ কেন? রুবি দেখলে তো ভাববে আমরা হানিমুনে যাচ্ছি। জাফর তখনও দ্বিধায়, সে কি আদৌ যাবে নাকি ফিরে যাবে। বন্ধু তাকে মনে করিয়ে দেয় এই সুযোগ হারালে রুবিকে আর কখনোই প্রপোজ করা হবে না। বন্ধুর আশ্বাসে জাফর শেষ পর্যন্ত ট্রেনে উঠতে রাজি হয়। পরের দৃশ্যে দেখা যায় স্টেশনে দাঁড়িয়ে সিগারেট জ্বালাচ্ছে এক সুদর্শন যুবক। হঠাৎ গোলাপি শাড়ি পরা এক সুন্দরী তরুণী এসে তাকে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, এটা কি স্লিপিং বার্থ? মেয়েটির সৌন্দর্যে যুবকটি এতটাই মুগ্ধ হয়ে যায় যে তার মুখ দিয়ে কথা সরছিল না। সে শুধু মাথা নেড়ে সম্মতি জানায়। এভাবেই শুরু হয় এক রহস্যময় ও নাটকীয় ট্রেন যাত্রার গল্প। মেয়েটি হেঁটে চলে যাওয়ার পর যুবকটি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। এরপর দৃশ্যপট বদলে যায় একটি মধ্যবিত্ত পরিবারের দিকে। বদমেজাজি এক স্বামী, তার অন্তঃস্থা স্ত্রী এবং তাদের মিষ্টি একটি ছোট মেয়ে। বগিতে ওঠার সময় এক যুবক লাইটার চাইলে সেই বদমেজাজি লোকটা কোনো উত্তর না দিয়েই বিরক্তি নিয়ে ট্রেনে উঠে পড়ে। লোকটার এমন অভদ্রতায় ছেলেটি কিছুটা বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। ট্রেনের হুইসেল বেজে ওঠে। ঠিক সেই মুহূর্তে 4 জন লোক কাঁধে করে একটি কফিন নিয়ে ট্রেনে ঢোকে। এই লাশটি কার? কেন সেই ট্রেনের যাত্রী? অবাক করা বিষয় হল, লাশটি নিজেই যেন তার গল্প বলা শুরু করে। সে বলে, বেঁচে থাকতে সব জায়গায় দেরি করে পৌঁছাতাম, মরে গিয়েও তার ব্যতিক্রম হলো না। এদিকে সেই সুদর্শন যুবকটির নাম আশহাব। ট্রেনের দরজায় দাঁড়িয়ে সে সিগারেট ধরানোর চেষ্টা করছিল। তখন কাঁচা পাকা চুলের এক ছোটখাটো লোক এসে তাকে সাহায্য করে। কৃতজ্ঞতায় আশহাব তাকে জড়িয়ে ধরলেও সে জানত না লোকটা আসলে একজন পকেটমার। আলিঙ্গনের সুযোগে সে আশহাবের মানিব্যাগটি হাতিয়ে নেয়। ট্রেনের সাধারণ যাত্রীদের ভিড়ে আছেন একজন হাই প্রোফাইল ব্যক্তি, স্বরাষ্ট্রমন্ত্রী। সাথে আছেন তার স্ত্রী শালিকা এবং হবু জামাই ফয়সাল। মন্ত্রীর ভাবগাম্ভীর্য বজায় রাখতে সাথে আছে তার সহকারী, একজন ক্যামেরাম্যান এবং একটি ব্যান্ড দল। স্টেশনে এক হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে তারা ট্রেনে ওঠেন। গোলাপি শাড়ি পরা সেই তরুণী, যার নাম চিত্রা, নিজের কামরায় ঢুকে থমকে যায়। পুরো ঘর সিগারেটের ধোঁয়ায় আচ্ছন্ন। সে দেখে সাদা চুলদাড়ির এক অদ্ভুত বৃদ্ধ আরাম করে সিটে পা তুলে বসে আছেন। চিত্রা অবাক হয়, কারণ সে তার বান্ধবীর মাধ্যমে একটি প্রাইভেট কেবিন বুক করেছিল যেখানে তার একা থাকার কথা। সে তৎক্ষণাৎ ট্রেনের অ্যাটেন্ডেন্টকে ডেকে প্রতিবাদ জানায়, কিন্তু সেই বৃদ্ধ নির্লিপ্তভাবে পকেট থেকে 1000 টাকার একটি কচকচে নোট বের করে অ্যাটেন্ডেন্টের হাতে গুজে দেয়। টাকার লোভে অ্যাটেন্ডেন্টের সুর মুহূর্তেই বদলে যায়। সে চিত্রাকে উল্টো বুঝিয়ে বলে, ম্যাডাম, মুরব্বী মানুষ, আর কদিনই বা বাঁচবেন, খেতে দিন না একটু সিগারেট, আপনি বরং অন্য কারোর সাথে কেবিনটা চেঞ্জ করে নিন। এই বলে অ্যাটেন্ডেন্ট সেখান থেকে চম্পট দেয়। কেবিনের ভেতরে চিত্রা এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে। সাদা চুলের সেই বৃদ্ধের পা ভর্তি পশম দেখে তার ঘেন্নায় বমি আসে। চিত্রা অনুরোধ করে যেন তিনি সিগারেট না খান, কারণ গন্ধে তার দম বন্ধ হয়ে আসে। কিন্তু বৃদ্ধ নির্বিকার। তিনি জানান, আর্থ্রাইটিসের ব্যথার কারণে করিডোরে গিয়ে সিগারেট খাওয়া তার পক্ষে সম্ভব নয়। কথা প্রসঙ্গে বৃদ্ধ জানতে চান চিত্রার নাম। চিত্রা নাম বললে বৃদ্ধ রসিকতা করে বলেন, তোমার নাম তো চিত্রা হওয়ার কথা ছিল না, হওয়া উচিত ছিল আরিয়াল খাঁ। চিত্রা বিরক্ত হয়। বৃদ্ধ একের পর এক প্রশ্ন করতে থাকেন, কি পড়ে, কোন ইয়ার, ক্লাস ফেলে কোথায় যাচ্ছে। অতিষ্ঠ হয়ে চিত্রা কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজায় জোরে ধাক্কা খায়। অন্যদিকে সুদর্শন যুবক আশহাব তার অসুস্থ মাকে নিয়ে একই ট্রেনে যাচ্ছে। আশহাব পেশায় একজন ডাক্তার।
কিন্তু তার মা একজন মানসিক রোগী। মায়ের ধারণা তার ছেলে মদ আর নারীতে আসক্ত। মায়ের অসংলগ্ন কথাবার্তায় এক পর্যায়ে আশাব রেগে গিয়ে বলে বসে, হ্যাঁ, আজ সারা রাত মদ খেয়ে ড্যাং ড্যাং করে নাচব, আপনিও কি আসবেন? এই বলে সে কেবিন থেকে বেরিয়ে যায়। মন খারাপ করে ট্রেনের ডাইনিং কারে বসে চা খাচ্ছিল চিত্রা। সেখানেই তার দেখা হয় আশাবের সাথে। আশাব ডাক্তার হলেও শখে ম্যাজিক দেখাতে ভালোবাসে। সে চিত্রার অনুমতি নিয়ে তার সামনের চেয়ারে বসে এবং একে একে তাস ও কয়েনের চমৎকার কিছু জাদু দেখায়। মুহূর্তের মধ্যে একটি কয়েন ভোজবাজির মতো উধাও করে সে চিত্রার কানের পেছন থেকে বের করে আনে। আশাবের অনর্গল কথা আর জাদুর জাদুকরী ছোঁয়ায় চিত্রার জড়তা কিছুটা কাটতে শুরু করে। চিত্রা ও আশাবের কথোপকথন বেশ জমে ওঠে। চিত্রা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, ম্যাজিশিয়ানরা কি মনের কথা বলতে পারে? আশাব হুবহু চিত্রার মনের কথা বলে দিয়ে তাকে চমকে দেয়। চিত্রার অস্বস্তির কথা শুনে আশাব প্রস্তাব দেয় চিত্রা যেন তার মায়ের কেবিনে গিয়ে থাকে, আর আশাব চলে যাবে চিত্রার সেই রহস্যময় বৃদ্ধের কেবিনে। তবে আশাব সতর্ক করে দিয়ে হাসতে হাসতে বলে, কড়াই থেকে বাঁচার জন্য আবার আগুনে ঝাঁপ দেবেন না তো, আমার মা কিন্তু বেশ বিরক্তিকর। চিত্রা ভাবল সেই ধোঁয়াটে কেবিনের চেয়ে এটাই ভালো। শুরু হলো কেবিন অদলবদল। আশাবের মা সাজেদার কেবিনে ঢুকতেই চিত্রাকে এক পশলা জেরার মুখে পড়তে হয়। সাজেদা বেগম রূপবতী মেয়ে দেখলেই তার বায়োডাটা নিতে শুরু করেন। মনে মনে ভাবেন, এত সুন্দর মেয়ে নিশ্চয়ই কয়েকটা প্রেম করছে বা বিয়ে হয়ে গেছে। শুরু হয় সাজেদার প্রশ্নের পাহাড়। বিয়ে হয়েছে? চিত্রা জানায় না। কোথায় যাচ্ছ? দিনাজপুরে অসুস্থ বড় মামাকে দেখতে। বাবা কি করতেন? ব্যাংকার ছিলেন, এখন বেঁচে নেই। ঘুমোলে কি নাক ডাকো? চিত্রা এই প্রশ্নে একেবারে থতমত খেয়ে যায়। জেরার এক পর্যায়ে সাজেদা আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি চিত্রার কাছে নিজের ছেলের নামে এক গাদা অভিযোগ শুরু করেন। বলেন, আমার ছেলেটা একটা হাড় বজ্জাত, বাপমরা ছেলেটারে কত কষ্ট করে মানুষ করলাম, আর এখন সে মদ সিগারেট খেয়ে আর মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়ায়। চিত্রা অবাক হয়ে সাজেদাকে শান্ত করার চেষ্টা করে বলে, আন্টি, আমার মনে হয় আপনি ওকে নিয়ে একটু বেশিই দুশ্চিন্তা করছেন। কেবিন বদল করে আশহাব যখন চিত্রার ফেলে আসা কামরায় পৌঁছায়, তখন সেই রহস্যময় বৃদ্ধ তাকে দেখে হেসেই বলেন, আপনিই তো সেই ডাক্তার আর জাদুকর। আশহাব তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে লোকটির পরিচয় আন্দাজ করার চেষ্টা করে। সে বলে, আপনাকে দেখে কোনো বিশ্ববিদ্যালয়ের গণিতের শিক্ষক মনে হচ্ছে, যিনি মাত্রই বিদেশ থেকে ফিরেছেন। বৃদ্ধ তার পর্যবেক্ষণে মুগ্ধ হয়ে নিজের আসল পরিচয় না দিয়ে রহস্য করে বলেন, আমি দৈত্য, নাইস টু মিট ইউ। রাত বাড়তে থাকলে বৃদ্ধ বেশ আয়োজন করে মদ্যপান শুরু করেন। তিনি আশহাবকেও সঙ্গী হতে বলেন। কথায় কথায় বৃদ্ধ 4 সংখ্যাটির এক অদ্ভুত মাহাত্ম্য তুলে ধরেন। তিনি বলেন, মহাবিশ্বের অনেক কিছুই 4 সংখ্যায় আবদ্ধ, এমনকি পিথাগোরাসের উপপাদ্য। আশহাব প্রথমে না চাইলেও বৃদ্ধের দর্শনে মুগ্ধ হয়ে কয়েক পেগ খেয়ে ফেলে। বৃদ্ধের অসংলগ্ন কথা আর আচরণে এক মায়াবী ও রহস্যময় পরিবেশ তৈরি হয়। ট্রেনের বিশেষ কেবিনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার স্ত্রী সুরমা একান্ত সময় কাটাচ্ছিলেন। তাদের কোনো সন্তান নেই, কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা গভীর। মন্ত্রী কৌতুক করে বলেন, সবাই আমাদের দেখে বলে, বানরের গলায় মুক্তার মালা। এই রোম্যান্টিক আবহের মাঝেই শালিকা যমুনা এসে হাজির হয়। সে পুরো ট্রেনে ব্যান্ড পার্টি আর নাচের আয়োজন করেছে, যা ক্যামেরাম্যান বদরুল রেকর্ড করছে। কিন্তু উৎসবের এই আমেজ বেশিক্ষণ স্থায়ী হল না। মন্ত্রীর সেক্রেটারি এসে কানে কানে এক দুঃসংবাদ দিলেন, মন্ত্রীর পদ চলে গেছে। কারণ হিসেবে জানা যায়, তার লেখা একটি কবিতাই কাল হয়েছে তার জন্য। মুহূর্তেই ট্রেনের ভেতরের আনন্দ বিষাদে রূপ নেয়। সাধারণ মানুষের কাছে এটি অবিশ্বাস্য মনে হলেও ক্ষমতার দাবার চালে এক নিমিষেই সব বদলে যায়। ট্রেনের ভেতরেই শুরু হয় ক্ষমতার এক কুৎসিত প্রদর্শনী। মন্ত্রীর শালিকা যমুনা নাচতে গিয়ে অসাবধানতাবশত এক ট্রেন অ্যাটেন্ডেন্টের গায়ে ধাক্কা খায়। এতে তার দামি পোশাকে জুস পড়ে গেলে সে ক্ষিপ্ত হয়ে লোকটিকে সবার সামনে চড় মারে। মন্ত্রীও তার বোন নিষেধ করলেও যমুনা জেদ ধরে সবার সামনে ওই কর্মীকে কান ধরে ওঠবস করায়। অপমানে ও লজ্জায় কাঁদতে কাঁদতে লোকটি সেখান থেকে চলে যায়।
ক্ষমতার দম্ভে অন্ধ যমুনা বুঝতেও পারেনি যে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। গল্পের অন্য প্রান্তে আজিজ আর তার স্ত্রী আফিয়ার চিরচেনা ঝগড়া শুরু হয়। বদমেজাজি আজিজ তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে কটু কথা শোনাতে ছাড়েন না। তাদের চিৎকার সহ্য করতে না পেরে ছোট্ট মেয়ে নিতু কানে হাত দিয়ে বসে থাকে। বাবার ওপর অভিমান করে সে কেবিন থেকে বেরিয়ে ট্রেনের করিডরে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে সে পৌঁছে যায় জাফর, শাকিল আর রুবির কেবিনে। সেখানে মেধাবী ছাত্র জাফরের সাথে রুবির খুনসুটি দেখে নিতু অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে চিত্রা পড়েছে আরেক মহাবিপদে। আশাবের মা সাজেদা বেগম তার মানসিক ভারসাম্যহীনতার কারণে চিত্রাকে হুট করে বৌমা বলে ডাকতে শুরু করেছেন। এই অনবরত কথা আর অদ্ভুত আচরণে চিত্রা দিশেহারা হয়ে পড়ে। অন্যদিকে ডাইনিং কারে জাদুর আড্ডা জমে উঠেছে। ডাক্তার আশাব তার জাদুতে সবাইকে মুগ্ধ করছে। সেখানে রহস্যময় বৃদ্ধ রশিদ সাহেব যুবকদের উদ্দেশ্যে এক গভীর জীবন দর্শন দেন। তিনি বলেন, জীবনে সবসময় দুটো কথা মনে রাখবে। তারা যখন জানতে চায় সেই কথা দুটো কি, তিনি রসিকতা করে বলেন, যে কোনো দুটো। তোমাদের যে ব্রেন সেল, তাতে এর বেশি মনে রাখতে পারবে না। ঠিক সেই সময় আজিজ হন্তবন্ত হয়ে তার মেয়ে নিতুকে খুঁজতে সেখানে আসে। নিতুকে দেখা মাত্রই সে কান ধরে টেনে নিয়ে যেতে থাকে। উপস্থিত সবাই বাধা দিলে আজিজ অত্যন্ত অভদ্রভাবে তাদের অপমান করে। এদিকে হঠাৎ করেই মন্ত্রীর কামরার বিদ্যুৎ চলে যায়। যমুনা খোঁজ নিয়ে দেখে পুরো ট্রেনে আলো থাকলেও কেবল তাদের কেবিনই অন্ধকার। সুরমা বুঝতে পারেন সেই অ্যাটেন্ডেন্টকে অপমান করার কারণেই রেলকর্মীরা তাদের শিক্ষা দিচ্ছে। মন্ত্রী আক্ষেপ করে বলেন, ক্ষমতা চলে গেলে মানুষ যে কতটা অসহায় হয় সেটা এখন হাড় হারিয়ে টের পাচ্ছি। সাবেক মন্ত্রী বুঝতে পারেন ক্ষমতা হারানোর পর এখন তিনি একা। নিজের দলের লোকেরাও এখন তাকে আর সমীহ করছে না। পরিস্থিতি বুঝতে তিনি তার ভিডিওগ্রাফার বদরুলকে পাঠান রেলকর্মীদের সাথে কথা বলতে। কিন্তু কিছুক্ষণ পর বদরুল প্রায় বিবস্ত্র অবস্থায় ফিরে আসে। রেলকর্মীরা তার ক্যামেরা ও কাপড় কেড়ে নিয়ে স্পষ্ট জানিয়ে দেয়, চলন্ত ট্রেনে আমরাই সরকার। সাধারণ মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এভাবেই বেরিয়ে আসতে থাকে। এদিকে ট্রেনটি একটি স্টেশনে থামলে আজিজের রাগ কিছুটা কমে। সে নিতুকে নিয়ে নিচে নামে। চায়ের দোকানে বসে চিপস খেতে খেতে নিতু তার বাবাকে বলে, বাবা, আমি হারিয়ে গেলে তুমি নিজেকে বা মাকে দোষ দিও না, সব দোষ আমার। মেয়ের এই কচি মুখের কথা শুনে আজিজের মন গলে যায়। সে তার ছোটবেলার এক বৃষ্টির রাতের গল্প শুনিয়ে নিতুকে জড়িয়ে ধরে। আজিজ বুঝতে পারে সন্তান যাই করুক, বাবা মায়ের ভালোবাসা সব সময় নিঃস্বার্থ হয়। এরপর বাবা মেয়ের খুনসুটির মাঝেই ট্রেনটি আবার প্ল্যাটফর্ম ছেড়ে অজানার উদ্দেশ্যে চলতে শুরু করে। গল্পের মোড় ঘুরে যায় যখন জাফর, শাকিল আর রুবির সামনে মধ্যবয়স্ক এক ভদ্রলোক এসে একটি ছবি দেখান। ছবিটি অন্য কারো নয়, স্বয়ং চিত্রার। লোকটা জানান চিত্রা তার ভাগ্নি এবং সে আজ বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। চিত্রার নিরাপত্তার কথা ভেবে জাফররা মিথ্যা বলে যে তারা তাকে চেনেনি। কিন্তু দুর্ভাগ্যবশত করিডোরে বের হতেই চিত্রার সাথে তার বড় চাচার দেখা হয়ে যায়। চাচা তাকে জেরা শুরু করেন, তুই কি রাশেদকে বিয়ে করেছিস? কার সাথে পালালি? চিত্রা বারবার অস্বীকার করে বলে যে রাশেদের সাথে তার সব সম্পর্ক শেষ। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন আশাবের মা সাজেদা বেগম কেবিন থেকে বেরিয়ে আসেন। সাজেদা এসেই চিত্রাকে আদুরে গলায় ডাক দেন, বৌমা, তুমি বাইরে কি করো? একা থেকো না। এই কথা শুনে বড় চাচা আকাশ থেকে পড়েন। তিনি রেগে চিৎকার করে ওঠেন, এই মহিলা কে? তোকে কেন বৌমা বলছে? উনি কি রাশেদের মা? চিত্রা কোনো উত্তর দিতে পারে না। অপমানে আর ভয়ে সে মুখে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। বড় চাচা আশাবকে দেখে হবু জামাই রাশেদ ভেবে বসেন। আশাব বিনয়ের সাথে সালাম দিলে চাচা খুশি হয়ে বলেন, বাহ, ডাক্তার ছেলে, আমাদের বাড়ির মেয়ে বলে কথা। সবাই মিলে রশিদ সাহেবের কেবিনে গর্বে মেতে ওঠে। এই সুযোগে চিত্রা আশাবকে আড়ালে ডেকে সব সত্যি খুলে বলে। আশাব পুরো বিষয়টা বুঝতে পারে, কিন্তু স্বস্তির সময় তাদের ছিল না। হঠাৎ ট্রেনের অ্যাটেন্ডেন্ট বশির হন্তদন্ত হয়ে খবর দেয় ৫ নম্বর কেবিনে এক মহিলার প্রসব বেদনা উঠেছে। কিন্তু সমস্যা হলো মহিলার স্বামী আজিজ অত্যন্ত একগুঁয়ে। সে কোনো পুরুষ ডাক্তার দিয়ে তার স্ত্রীকে দেখাবে না।
রশিদ সাহেব নিজের যুক্তিবোধ দিয়ে তাকে বোঝাতে চাইলেও আজিজের জেদের কাছে সব লজিক হার মানে, এমনকি সে আসাবকে মাতাল বলে অপবাদ দেয়। শেষমেশ উপায় না দেখে আজিজকে বেঁধে রেখে আসাব আর চিত্রা প্রসব করানোর প্রস্তুতি নেয়। কেবিনের বাইরে দাঁড়িয়ে আসাবকে বেশ বিচলিত দেখাচ্ছিল। চিত্রা অবাক হয়ে কারণ জানতে চাইলে আসাব তার জীবনের এক করুণ গল্প শোনায়। কয়েক বছর আগে সন্তান জন্ম দিতে গিয়ে তার স্ত্রী ও নবজাতক দুজনেই মারা যায়। সেই শোক সইতে না পেরে আসাবের মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং যে কোনো তরুণীকে দেখলেই নিজের বৌমা ভাবতে শুরু করেন। গল্পটা শুনে চিত্রার মন খারাপ হয়ে যায়। তবে আসাব জানায় ইন্টার্নশিপের সময় সে অনেক ডেলিভারি করিয়েছে। এরপর জাফর, শাকিল আর রুবির সাহায্যে গরম পানি ও তোয়ালে জোগাড় করে তারা প্রসবের কাজে লেগে পড়ে। ট্রেনের অন্য প্রান্তে তখন আতঙ্কের রাজত্ব। বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় যমুনা ও ফয়সাল ভয়ে অস্থির। ব্যান্ড দলের পরিচালক কাউসার সাফ জানিয়ে দেয় তাদের দামি বাদ্যযন্ত্র নষ্ট হওয়ার আগেই তারা পরের স্টেশনে নেমে যাবে। কিন্তু সাবেক মন্ত্রী আবুল খায়ের সাহেব জানান সামনে ভাওয়ালের জঙ্গল ছাড়া কোনো স্টেশন নেই। কাউসার আর ফয়সাল জেদ ধরে তারা চেইন টেনে জঙ্গল পথেই নেমে যাবে। সুরমা দেবীও তাদের পক্ষ নিয়ে বলেন জঙ্গলে কোনো সিংহ নেই যে খেয়ে ফেলবে। পরিস্থিতি দেখে আবুল খায়ের সাহেব বিরক্ত হয়ে তার স্ত্রী সুরমাকেও তাদের সাথে নেমে যেতে বলেন। ক্ষমতার দম্ভ আর জেদ মিলে তাদের এক অনিশ্চিত বিপদের দিকে ঠেলে দেয়। ট্রেন থামানোর জেদ ধরে বসেন যমুনা আর ফয়সাল। সাবেক মন্ত্রী আবুল খায়ের নিজে নামলেন না, কারণ জনগণের প্রতিনিধি হিসেবে বিপদে তাদের ফেলে যাওয়া তার আদর্শে নেই। শেষমেশ ফয়সালের গায়ের জোরে চেন টানতেই ক্যাচ ক্যাচ শব্দে ট্রেনটি ভাওয়ালের নিঝুম অন্ধকারে দাঁড়িয়ে পড়ে। যমুনা, ফয়সাল, সুরমা আর ব্যান্ড দলটি সেই ঘুটঘুটে অন্ধকারে নেমে যায়, আর একা কামরায় বসে থাকেন খায়ের সাহেব। এদিকে কেবিনের ভেপুরে তখন জীবন মৃত্যুর লড়াই। আজিজ রাগে ফুঁসছে, কারণ তার অনুমতি ছাড়াই পুরুষ ডাক্তার তার স্ত্রীকে দেখছে। কিন্তু রহস্যময় বৃদ্ধ রশিদ সাহেব পরিস্থিতি সামাল দেন। ঠিক সেই সময় পকেটমার শাহ আলমের কাছ থেকে পাওয়া 9টি অব্যবহৃত ব্লেড দিয়ে আসাব প্রসবের কাজ শুরু করে। করিডোরে দাঁড়িয়ে রশিদ সাহেবের সাথে কথা বলতে বলতে আজিজ ভেঙে পড়ে। বেরিয়ে আসে এক নির্মম সত্য। আজিজের লাং ক্যান্সার, হাতে সময় আছে মাত্র 1 বছর। জমি বিক্রি করে সে চিকিৎসার খরচ চালাচ্ছে, অথচ জানে না শেষ রক্ষা হবে কিনা। সব আশঙ্কার মেঘ কাটিয়ে চিত্রা হাসি মুখে বেরিয়ে আসে। আফিয়ার কোলজুড়ে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান। আজিজ তার নবজাতক সন্তানকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়ে। রশিদ সাহেবের অনুরোধে করিডরে দাঁড়িয়ে ট্রেনের সেই নিস্তব্ধতায় মেয়ের কানে আজান দেয় আজিজ। এক অদ্ভুত পবিত্র মায়ায় ভরে ওঠে চারপাশ। কিন্তু সুখের এই মুহূর্ত দীর্ঘস্থায়ী হল না। আফিয়ার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। দ্রুত হাসপাতালে না নিলে তাকে বাঁচানো অসম্ভব। অথচ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় উদ্ধারকারী দল আসতেও অনেক দেরি। এই মুহূর্তে একমাত্র আশা সাবেক মন্ত্রীর ক্ষমতা, যদি তার নির্দেশে একটি হেলিকপ্টার আনা যায়। রশিদ সাহেব দ্রুত মন্ত্রীর সেলুন কারের দিকে রওনা হন। ওদিকে মন্ত্রী আবুল খায়ের সাহেব তখন স্মৃতির সাগরে ডুব দিয়েছেন। তার মনে পড়ে ছোটবেলার সেই আক্কাস মাস্টারের কথা, যিনি শিখিয়েছিলেন সত্য শিক্ষা। চুরির প্রতিবাদ করায় যাকে মিথ্যে অপবাদে কানে ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। খায়ের সাহেবের বাবা সেদিন ছেলের চোখের জল দেখে দোয়া করেছিলেন যেন ছেলের এই অন্তরের মায়া শেষ দিন পর্যন্ত থাকে। আজ ক্ষমতা হারানোর এই মুহূর্তে তিনি কি পারবেন তার সেই অন্তরের মায়া দিয়ে একটি প্রাণ বাঁচাতে? সাবেক মন্ত্রী আবুল খায়েরের বয়স এখন 59 ছাড়িয়েছে। দীর্ঘ 50 বছর পর আজ তার বাবার কথা মনে পড়ে চোখে জল চলে আসে। তিনি জানেন তার পরহেজগার বাবার সেই দোয়া কবুল হয়নি। শৈশবের সেই মায়া আজ আর তার হৃদয়ে অবশিষ্ট নেই। তিনি এখন কেবলই এক ক্ষমতালোভী মানুষ। রশিদ উদ্দিন যখন তার কাছে এসে রক্তাক্ত আফিয়াকে বাঁচাতে একটি হেলিকপ্টারের অনুরোধ করেন, খায়ের সাহেব তার নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যান করেন। রশিদ উদ্দিন নিজের পরিচয় দিয়ে জানান তিনি আমেরিকার কর্নেল ইউনিভার্সিটির গণিতের অধ্যাপক। তবুও মন্ত্রীর মন গলে না। ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে রশিদ উদ্দিন তাকে তীব্র ভাষায় অপমান করে সেখান থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর খায়ের সাহেবের স্ত্রী সুরমা ফোন করেন। জানা যায় ট্রেনের ইঞ্জিন আসলে নষ্ট ছিল না, রাজনৈতিক চাল হিসেবে রেলমন্ত্রীর নির্দেশে ট্রেনটি আটকে রাখা হয়েছিল।
সুরমা জানান তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে খায়ের সাহেবের পদত্যাগপত্র স্থগিত করেছেন। তিনি স্বামীকে মনে করিয়ে দেন আগে তিনি জনগণের কথা ভাবতেন, কিন্তু এখন কেবল নিজের কথা ভাবেন। ভোরের আলো ফুটতেই আকাশে শোনা যায় হেলিকপ্টারের শব্দ। রশিদউদ্দিন অবাক হয়ে দেখেন এমার্জেন্সি টিম এসে আফিয়া আর তার নবজাতক শিশুকে তুলে নিচ্ছে। এরই মাঝে সাজেদা বেগম বৌমা বলে চিৎকার দিয়ে হেলিকপ্টারে উঠে পড়েন। চিত্রা আর আশা বিস্ময় নিয়ে সেই দৃশ্য দেখতে থাকে। রেল লাইনের ধার দিয়ে হাঁটতে হাঁটতে জাফর অবশেষে তার মনের সাহস সঞ্চয় করে রুবিকে বলে দেয়, আমি তোকে ভালোবাসি। রুবি মুচকি হেসে জানায় এখন তো সে পরীক্ষাই দিতে পারবে না, কারণ সারাটা দিন সে জাফরের কথাই ভাববে। অন্যদিকে চিত্রা তার বান্ধবীকে ফোন করে জানায় সে ডাক্তার আশাবের প্রেমে পড়েছে। সে চায় সিনেমার মতো আশাব দৌড়ে এসে তার হাত ধরুক। গল্পের শেষে এক নির্মম সত্য উন্মোচিত হয়। রশিদউদ্দিন আর আবুল খায়ের যখন রেল লাইনের পাশ দিয়ে হাঁটছিলেন, তখন খায়ের সাহেব জানান তিনি জানেন ট্রেনের সেই কফিনটি আসলে রশিদউদ্দিনের ছেলের। বিদেশে থাকাকালীন রশিদউদ্দিনের স্ত্রী তাকে ছেড়ে চলে যান। তিনি একাই ছেলেকে বড় করেছিলেন, কিন্তু মাত্র ২৪ বছর বয়সে তার ছেলে মারা যায়। এত বড় প্রফেসর হয়েও তিনি নিজের সন্তানকে বাঁচাতে পারেননি। শেষ দৃশ্যে দেখা যায় সেই লাশের জানাজা শেষে দাঁড়িয়ে আছেন রশিদউদ্দিন আর আজিজ। হঠাৎ ঝুম বৃষ্টি নামে। রশিদউদ্দিন আশ্রয় খুঁজলেও আজিজ আজ ভিজতে চান। তিনি বলেন, আজ বৃষ্টিতে ভিজব, জ্বর আসলে এবার নিজেকে নয় বৃষ্টিকেই দোষ দেব। এভাবেই শেষ হয় জীবন দর্শনে ঘেরা অসাধারণ এক চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস। এটি কেবল একটি মুভি নয়, এটি যেন মানুষের বিচিত্র অনুভূতির এক মায়াবী ক্যানভাস। প্রতিটি চরিত্র আমাদের শিখিয়ে দিয়ে যায় ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের প্রতি মানুষের মায়া আর ভালোবাসাই চিরন্তন। আপনার কাছে কেমন লেগেছে এই মুভিটি? কমেন্ট বক্সে আমাদের জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আজ এখানেই বিদায়, ধন্যবাদ।